নাতির অযোগ্য তবু চাকরি পেতে হবে তার দাদা মুক্তিযুদ্ধ করেছিল বলে? আমাদের বাংলাদেশ কি প্রিন্সলি স্টেট? বাংলাদেশ কি রাজতন্ত্রের স্টেট? বাংলাদেশ কি মুক্তিযোদ্ধাতন্ত্রের স্টেট? আজকে প্রতিনিয়ত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করা হচ্ছে। আর মুক্তিযুদ্ধের কিছু ব্যবসায়ী কোটা এই সেই, আরে আমি তো উদাহরণ দিয়ে বললাম, আমাদের মুক্তিযোদ্ধারা কি তার নাতিদেরকে চাকরি দেওয়ানোর জন্য দেশ স্বাধীন করেছিল? এই সেইখানে কোন কোটা রাখা সংবিধান বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের মূল মন্ত্র বিরোধী। আমাদের ছেলেমেয়েরা আন্দোলন করছে, তাদের আন্দোলনের প্রতি আমার পরিপূর্ণ সমর্থন, এবং রাজপথের আন্দোলন এবং আইনি আন্দোলন দুইটাই চলে একে অপরের। প্রধানমন্ত্রীর পদ ব্যতীত সমস্ত পাবলিক অফিস থেকে সুইপার নিয়োগ পর্যন্ত সরকারি পদে 5টা যোগ্যতার যে কোনো একটা থাকতে হয়। শোনেন, 1, ছাত্রলীগ বা যুবলীগের ক্যাডার হতে হবে, অথবা গ্রেটার গোপালগঞ্জের বাসিন্দা হতে হবে, অথবা হিন্দু হতে হবে, অথবা ইনবিল্ট স্ট্যান্ডার্ড বেয়াদব দুর্নীতিবাজ হতে হবে, অথবা রাজাকার হোক আলবদর হোক, রাজ পরিবার বা শেখ পরিবার যে নিজেদেরকে রাজ পরিবার মনে করে। এই যে আমাদের বক্তারাও মানে এক ব্যক্তি বঙ্গবন্ধু জাতির জনক, তো বঙ্গবন্ধু কি একা দেশ চালাবে নাকি? দেশে সংবিধান নেই, সংবিধান অনুযায়ী তো দেশ চলতে হবে। আমরা কি পাকিস্তানিদের থেকে দেশ স্বাধীন করেছি রাজতন্ত্র করার জন্য? আনঅফিসিয়াল বা আনডিক্লেয়ার্ড ভারতের কলোনি আজকে হয়ে আছি আমরা। প্রধানমন্ত্রী চীনে যাচ্ছে, ভারতের আপত্তি, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়। কোথায় আজকে পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা হতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ এই সরকারের নৈতিকতা আছে। কারণ আপনি দাস, আপনি যখন অন্যায় কারো কাছ থেকে সুযোগ নেবেন, আপনারও তো বিনিময় দিতে হয় যে আমি যা বলবো তাই শুনবা। এই জন্য বুকের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এখানে আমাদের এই যে বাবু ভাইদের সংগঠন বা যারা মুক্তিযুদ্ধের চেতনার কন্ট্রাক্টারি করে, তাদের কোনো অনুভূতিতে লাগে না। মৌলানা ভাসানী সেই বিখ্যাত উক্তি বলতে চাই, পিঞ্জির শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য না। 5ম হচ্ছে শেখ পরিবারের অনুগত হতে হবে। আর এই 5টা যোগ্যতার, মনির ভাই একটু কষ্ট করে নোট করেন, অনুরোধ করি, এই 5টা যোগ্যতার যদি 2-3টা থাকে তাহলে বেনজির হয়। বেনজির ছাত্রলীগের ক্যাডার ছিল, বেনজিরের বাড়ি গোপালগঞ্জ, বেনজির শেখ পরিবারের ব্লু আই বয়। কারণ নিকট অতীতে গত 30 বছরে একই ব্যক্তি তার চাকরি জীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবের ডিজি এবং পুলিশের আইজি, মারুফ ভাই আমাকে সাপোর্ট করতে পারেন, এরকম নিয়োগ এক ব্যক্তি কখনো পায়নি। এবং তার অ্যাটিটিউডটি থাকতো মুক্তিযুদ্ধের যেন একদম জ্বলন্ত মশাল, সে মশাল দিয়ে আলো দিয়ে বেড়াতো। আজকে প্রতিনিয়ত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করা হচ্ছে। আর মুক্তিযুদ্ধের কিছু ব্যবসায়ী কোটা এই সেই, আরে আমি তো উদাহরণ দিয়ে বললাম, আমাদের মুক্তিযোদ্ধারা কি তার নাতিদেরকে চাকরি দেওয়ানোর জন্য দেশ স্বাধীন করেছিল? এই জায়গায় আমরা নিয়ে যাব ওনাদেরকে, এই জায়গায় আমরা আজকে ওনাদেরকে অপমান করব যে তার নাতির অযোগ্য তবু চাকরি পেতে হবে তার দাদা মুক্তিযুদ্ধ করেছিল বলে? আমাদের বাংলাদেশ কি প্রিন্সলি স্টেট? বাংলাদেশ কি রাজতন্ত্রের স্টেট? বাংলাদেশ কি মুক্তিযোদ্ধাতন্ত্রের স্টেট? আমাদের সংবিধানে বলেছি বাংলাদেশ একটি রিপাবলিক। আমাদের 7 অনুচ্ছেদে বলেছি জনগণ সকল ক্ষমতার মালিক। 11 বলেছি অনুচ্ছেদে, রক্তের আখরে লেখা এই সংবিধান, এটাই হচ্ছে আমাদের পবিত্র বই। 11 অনুচ্ছেদে বলেছি এই ক্ষমতার, জনগণ ক্ষমতার ব্যবহার করবে কিভাবে? সবাই এসে গণভবনে থাকবে? ওই 17 কোটি লোক পার্লামেন্টের এমপি হবে? নো, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে। অনুচ্ছেদ 11 পড়েন, আমাদের মুক্তিযুদ্ধের ব্যবসায়ীরা পড়েন, বিভিন্ন সংগঠন পড়েন। সেখানে আজকে কোথায় গণতন্ত্র? নিজেরাই স্বীকার করেন। এইবার সব এমপি ক্যান্ডিডেটদের, পদপ্রার্থীদের ডেকে মাননীয় প্রধানমন্ত্রী অকপটে বলে ফেলেছেন, এই একা একা নির্বাচিত হয়ে শোনা 14র মতো আমি গ্রহণ করব না। আবার রাতে করো না, প্রতিদ্বন্দ্বী রাখো। কি করো? 3 ভাইকে গুতাগুতি বাধায় দাও, দিয়ে যার যে বেশি অনুগত সে নির্বাচন হবে। আজকে গণতন্ত্রকে, শেষ করছি, গণতন্ত্রকে হিমঘরে পাঠিয়েছেন, ভোটকে জাদুঘরে তুলে দিয়েছেন। আর এখন আপনি মুক্তিযুদ্ধের কোটা, সন্তানদের 30%, নাতিদের 30% কোটা। আমি শেষ করি, ফ্যাক্ট হচ্ছে গভর্নমেন্ট আপিল করেছে, আপিল বিভাগে পেন্ডিং আছে মামলা। এখন মারুফ ভাই ঠিকই বলেছে যে আন্দোলনকে অন্যান্য ইস্যুকে বাইপাস করা কিনা, তো সেইটা বলতে পারেন আপনি, কিন্তু যারা এই একটা ইস্যুটি নিয়েই থাকবে, অর্থাৎ ভোটের অধিকার, সেই ইস্যু তো বিরোধী দল নানা অত্যাচারের কারণে পারছে না বা রিগ্রুপিং করছে। আর আমার যারা দর্শক বন্ধুরা, আমি তাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আপনার একজন অতি নগণ্য নাগরিক বন্ধু হিসাবে, যে এখন সময় শুধু বিএনপির উপর দায়িত্ব দেওয়া না দেশের গণতন্ত্র উদ্ধার করা।
যেরকম 71-এ শুধু বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ নেতার উপর নির্ভর করে জনগণ ঘরের মধ্যে ছিল, বরং অনেকে কলকাতায় গিয়ে কি কি করেছে ইতিহাস আওয়ামী লীগ নেতারাই জানে। মুক্তিযুদ্ধের সময় সিদ্ধান্ত হয়েছিল মুজিবনগর সরকারের যে যতদিন দেশ স্বাধীন না হচ্ছে ততদিন আমরা সাংসারিক জীবন করব না, মন্ত্রীরা। তখন একমাত্র এটা পালন করেছিল তাজউদ্দিন আহমেদ, বাকিরা করেনি। আজকে যে মুক্তিযুদ্ধের অনেক বড় ব্যবসায়ী আছে না, শাহরিয়ার কবির, তার মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল, বাবু ভাইরা কি এগুলো তদন্ত করেন? আমার বক্তব্য হচ্ছে স্বাধীন বাংলাদেশে নাগরিকদের জন্য সমান অধিকার হবে, কোনো কোটা থাকবে না। কোটা থাকবে অন্যান্য সুযোগ সুবিধা। আপনি মুক্তিযোদ্ধার নাতিদের ব্যাংক লোনের ক্ষেত্রে সুযোগ দেন, আপনি তাদের ঋণ কমায় দেন, এগুলো দেন। কিন্তু যেখানে মেধার ভিত্তিতে একটা ছেলে কষ্ট করে, বাবু ভাইয়ের বক্তব্যের মধ্যে স্ববিরোধিতা, উনি নরম মনের মানুষ তো, উনি বলছে কোটা দরকার নাই, কিন্তু যোগ্যতায় আসবো আবার কোটা, তাহলে কোটা লাগবে কেন? এগুলো হচ্ছে সবই সরকারের বিভিন্ন খেলার অংশ। জনগণ এই ষড়যন্ত্রে পা দেবে না। আমাদের ছেলেমেয়েরা আন্দোলন করছে, তাদের আন্দোলনের প্রতি আমার পরিপূর্ণ সমর্থন, এবং রাজপথের আন্দোলন এবং আইনি আন্দোলন দুইটাই চলে, একে অপরের পরিপূরক। আমি শেষ করছি, আপনাদের সবার স্মরণ আছে যখন 71-এর যুদ্ধাপরাধ বিরোধী ট্রাইব্যুনাল, ঘটনাক্রমে ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন আজকের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান সাহেব, অত্যন্ত ভালো মানুষ। তো উনি যখন কাদের মোল্লার মামলায় যে কারণেই হোক যাবজ্জীবন সাজা দিয়েছেন, উনি দিতেই পারেন, এটা ওনার স্বাধীনতা। তখন গণজাগরণ মঞ্চ এই শাহবাগে গড়ে ওঠে, আপনাদের মনে থাকবে। মোমবাতি মিছিল থেকে শুরু করে মোমবাতি প্রজ্বলন, পতাকা উত্তোলন, সারা বাংলাদেশ এই আন্দোলনের মধ্যে যুক্ত হয়েছিল। কারণ তখন আইনে ছিল এই ট্রাইব্যুনাল, আমি শেষ করছি, ট্রাইব্যুনাল মানে হাইকোর্টের সমান মর্যাদা। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ নাই, শুধু আপিল করতে পারবে দণ্ডিত ব্যক্তি বা আসামি। তখন সেই আন্দোলনের কারণে সরকার আইন করে, সেই আইন আবার হাইকোর্টে পরীক্ষা হয়, আপিল বিভাগে পরীক্ষা হয়, আপিল বিভাগ বলে যে হ্যাঁ আইন করা যেতে পারে। তো সুতরাং এখানে সবই একটি প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু আমি যেটা মনে করি, প্রকৃত অর্থে যেটা মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেটা হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, যেটা লুণ্ঠন করে রেখেছে এই সরকার এবং ভারতের সরকারের অবৈধ মদতে, এবং তার বিনিময়ে আজকে দাসত্ব কোন জায়গায় গেছে। আমি আজকে মুক্তিযুদ্ধের সকল ব্যবসায়ী সবাইকে প্রশ্ন করতে চাই, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, দাঁতের ফাঁস দিয়ে একটা কথা বের হয় না? মুখে কি বরফ জমে গেছে, নাকি ভারত থেকে রেগুলার টাকা এখনো আসছে? এই কথা হাসান মাহমুদকে প্রশ্ন করতে ইচ্ছা করে না যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবেই হোক চায়না যাবে, এর জন্য ভারতের নো অবজেকশন লাগবে? আর যদি পররাষ্ট্রমন্ত্রী এটা নিজের কথা হয়, তাহলে পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার কোথায় আজকে আমাদের বুদ্ধিজীবীরা, কোথায় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ইত্যাদি 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 প্রজন্মরা কোথায়? আমরা মুক্তিযুদ্ধ করেছি কি ভারতের দাসত্ব করার জন্য? 71-এ ভারতের পররাষ্ট্রনীতি ছিল পাকিস্তানকে 2 টুকরো করো। আমি বাবু ভাইকে অনুরোধ করবো, ইউটিউবে ঢোকেন, ইভেন কংগ্রেস নেতারা বলে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছে। বঙ্গবন্ধুর নামও নেয় না, মুক্তিযুদ্ধ 30 লাখ শহীদ তো দূরের কথা, তারা বলে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছে। আমার আত্মনিয়ন্ত্রণ, আমার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি মিলে গিয়েছিল বলে সে আমাকে সাহায্য করেছে। আমরা কৃতজ্ঞ, যতদিন বাংলাদেশ থাকবে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাই বলে ভারতের দাসত্ব মেনে নেবে কোটার প্রশ্নই ওঠে না। আমি মনে করি যেগুলো কম্পিটিটিভ পরীক্ষা, সেইখানে কোনো কোটা রাখা সংবিধান বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের মূল মন্ত্র বিরোধী।